বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন তোমাদের আমরা যেটা করাইছিলাম সেটা হচ্ছে অনু3 শুরু করছিলাম। অনু3-এর আমরা 13 পর্যন্ত 12 পর্যন্ত আমি করে দিয়েছিলাম। 13 নাম্বারটা তোমাদের করার কথা ছিল, তো আমার কেউ সমস্যা লেখেনি যে আমার 13 নাম্বারটা সমস্যা আছে। যেহেতু কেউ সমস্যা লেখেনি, আমি পরে সামনের দিকে আগাইতে থাকবো। 14 নাম্বারে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার এত সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে যদি থাকে, তাহলে এখানে বাইরে কি আছে? রাস্তা। বাইরে একটা রাস্তা আছে। বাইরে থাকলে যদি বাইরে কথাটা উল্লেখ থাকে তাহলে রাস্তা সহ হবে না রাস্তা বাদে হবে? যদি বাইরে কথাটা থাকে তাহলে হবে রাস্তা সহ, আর যদি ভিতরে থাকে তাহলে হবে রাস্তা বাদে। তাহলে এখানে আমার প্রথমে 14 দেওয়া আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু এত মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু কত আছে? 32 মিটার 80 সেন্টিমিটার। এখন এই দুইটা যেহেতু এটা মিটার থেকে সেন্টিমিটারে গেলে এটার 100 দিয়ে ভাগ, মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে ভাগ, এত মিটার। 32 যোগ 0.8 এত মিটার ইকুয়াল টু 32.8 মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? 48, প্রস্থটা কত? 32.8 এত বর্গ মিটার। যদি এই দুটো গুণ করি তাহলে কত আসবে? 1574.4 বর্গ মিটার। এটা হচ্ছে আমার রাস্তার আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য ছিল এবং যে প্রস্থ ছিল। এখন ওরা কি বলছে? আয়তক্ষেত্রের বাইরে কত মিটার চড়া একটা রাস্তা আছে? 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। যেহেতু 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে, তাহলে আমরা লিখবো আবার রাস্তা সহ, বাইরে থাকলে সহ, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে? এখানে দৈর্ঘ্যটা ছিল 48 যোগ 2 গুণ 3, কারণ দৈর্ঘ্য দুই পাশে থাকবে, তাহলে 48 যোগ 6 এত মিটার। এটা যোগ করলে 54 মিটার। যদি আমি ছবিটা আঁকি তাহলে এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তার মানে কয়টা দৈর্ঘ্য আছে? দুইটা। এটা যদি 3 হয়, এটা 3, তাহলে 3 দুগুণ কত? 6। 3 দুগুণ 6, 3 গুণ 2 দিতে হয়, অথবা 3 যোগ 3ও লেখা যায়, কিন্তু আমরা 2 গুণ 3 দিব, অর্থাৎ 2 দিব এবং যে কয় মিটার রাস্তা থাকবে ওই কয় মিটার রাস্তা দিতে হয়। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা আমরা পেয়ে গেলাম। রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ। রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 32.8 যোগ 2 গুণ 3 এত মিটার। 32.8 যোগ 6 মিটার ইকুয়াল টু 38.8 মিটার। 38.8 মিটার আসছে। এটা হচ্ছে রাস্তা সহ প্রস্থ। অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত পাইছি? 54, প্রস্থটা পাইছে 38.8 এত বর্গ মিটার। যদি এই দুটো গুণ করি তাহলে কত আসবে? 2095.2 বর্গ মিটার। আর আগে রাস্তা বাদে কত ছিল? 1500। অতএব বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল
9095.2 বিয়োগ 1574.4 এত বর্গ মিটার। যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে? বিয়োগ করলে আসবে 520.8 বর্গ মিটার। ওকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল এটা আসছে। কোনো সমস্যা কারো থাকার কথা না, কারণ এখানে যখন রাস্তা বাইরে থাকবে তখন আমাদের দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। একটা হচ্ছে যে বাগানটা বা যে আয়তক্ষেত্রটা দেয়া আছে ওটার ক্ষেত্রফল বের করবো, আর তারপর রাস্তাবাদের দৈর্ঘ্য বের করবো, রাস্তাবাদের প্রস্থ বের করবো। ওটাই করছি। নেক্সট 16 নম্বরে যাবো, 15 নম্বরে যাবো। 15 নম্বর বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গটা কেমন? বর্গটা আমরা জানি 15 নম্বর বর্গক্ষেত্র। আমরা যদি চিত্রটা আঁকলে ভালো হতো, যেহেতু আঁকেনি, না আঁকলেও হবে। বর্গ মানে কেমন? বর্গ মানে চারটা বাহু সমান। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া। তার মানে এটা হচ্ছে কত? বাইরে যেহেতু বলছে আমরা এটা 300টা ভিতরে লিখি, 300 মিটার। এটাও 300 মিটার, এটাও 300 মিটার, এটাও 300 মিটার। এর বাইরে এরকম বাইরে চারদিকে কি আছে? বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এটা কত মিটার হবে? এটা এইটুকু চওড়াটা হচ্ছে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এখন বাইরে দিচ্ছে, প্রথমে আমরা লিখি, দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। বর্গের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। বর্গ এবং বর্গক্ষেত্র একই জিনিস। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে দেওয়া আছে, প্রথমে লিখব দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত আছে? 300 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। 300 গুণ 300 এত বর্গ মিটার। 3 × 9 4টা 0 এত বর্গ মিটার। কত আসছে? 9000 বর্গ মিটার আসছে। এখন আমার রাস্তাটা ভিতরে ছিল না বাইরে ছিল? এটাকে দেখো, রাস্তাটা ছিল ভিতরে। যেহেতু রাস্তাটা ভিতরে ছিল তাহলে আমরা লিখব আবার রাস্তা বাইরে ছিল, বাইরে থাকলে লেখা রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে? 300 যোগ 2 গুণ কত মিটার? 4 মিটার করেছিল, এত মিটার। ইকুয়াল টু 300 যোগ 4 × 8 এত মিটার ইজ ইকুয়াল টু 308 মিটার। অতএব রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য 308 গুণ 308 এত বর্গ মিটার। এটা যদি গুণ করি 308 এবং 308 যদি গুণ করি তাহলে কত হবে? 94 86 4 বর্গ মিটার। 94 86 4 বর্গ মিটার। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে দুইটা ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে। 9 4 8 6 4 বিয়োগ 9 2 4টা 0 এত বর্গ মিটার। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 4864 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল।
16 নাম্বার, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল এত, এর ভূমি এত হলে উচ্চতা কত? একদম সহজ অঙ্কটা। এটা কত নাম্বার? এটা হচ্ছে 16 নাম্বার। দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত দেয়া আছে? ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত দেয়া আছে? জমির ক্ষেত্রফলটা আছে হচ্ছে 264 না 300, 264 বর্গমিটার, 264 বর্গমিটার। ত্রিভুজাকৃতি জমির কি দেয়া আছে? জমির ভূমি দেয়া আছে, ভূমি ইকুয়াল টু 22 মিটার। 22 মিটার। আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে উচ্চতা। আমরা জানি যেহেতু এটা ত্রিভুজের আমরা জানি উচ্চতা ইকুয়াল টু 2 গুণ ক্ষেত্রফল ভাগ ভূমি। এটা কেমনে আসলো? কারণ দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফল ইকুয়াল টু জানি হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন আমার এটা যেহেতু বের করতে হবে, আগে আর গুণ করে, এটা নিচে আছে তাহলে এটা গুণ হবে এটার সাথে, এটা 1, এর নিচে 1 আছে, 2 এটার সাথে গুণ হলে 2 গুণ ক্ষেত্রফল ইকুয়াল টু এর পাশে কত থাকে? ভূমি গুণ উচ্চতা। এই ভূমিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়, এটাই লিখছি 2 গুণ ক্ষেত্রফল ভাগ ভূমি। তাহলে 2 গুণ 264 ভাগ 22 এত মিটার। এটা গুণ করলে 8, 2 হাতে 2 2 4 1 5 ভাগ 2 এত মিটার। 22 2 গুণ 44, 24 মিটার। তাহলে উচ্চতাটা কত হলো? 24 মিটার। তোমরা তাহলে করবা হচ্ছে 14 15 16, 14 15 16 নাম্বারটা করবা। আর তোমাদের ইংলিশের যেটা, ইংলিশ হচ্ছে আমরা ন্যারেশনে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, ন্যারেশনটা আপাতত আবার করব না। এখন আমরা চলে যাবো সাফিক্স প্রিফিক্সে। এখন সাফিক্স প্রিফিক্স করার আগে আমাদের হচ্ছে কিছু শব্দ মুখস্থ করতে হয়। ওই শব্দগুলো হচ্ছে আমি গ্রুপে অ্যাড দিয়ে দিব, মানে গ্রুপে একটা পিকচার পাঠিয়ে দিব এবং পেজ নাম্বার দিয়ে দিব। আমি যেগুলা লিখে পাঠিয়ে দিব ওইগুলাই তোমরা লিখবা, লিখে পড়ে আমাকে পাঠাবা, একদম মুখস্থ করে ফেলবা বাংলা অর্থ সহ। আর এই যে এইগুলা যে যত বেশি মুখস্থ করতে পারবা সাফিক্স প্রিফিক্স, সে তত বেশি ভালো পারবা। আমি গ্রুপে পিকচারটা আর কি দিয়ে দেবো, ইংলিশটা তাহলে এখানে আমার করানো লাগতেছে না। তারপরে আমরা চলে যাব সমাজে, ধর্মে। ধর্ম আমাদের যে, আর বাংলাটা আগে পড়া দিয়ে নেই, পড়াগুলো আগে শেষ করি। বাংলা হচ্ছে প্রথম 2 প্যারা ছিল রচনা অধ্যবসায়ের রচনা, তৃতীয় প্যারা এবং চতুর্থ প্যারা পড়বা। তৃতীয় এবং চতুর্থ প্যারা পড়ে লিখবা। অনেকে লেখাপড়া এখন ছেড়ে দিছে, লেখাপড়া কন্টিনিউ করে না। জাহান্নাম দেখো আছে 20 পৃষ্ঠায়। জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান। অর্থাৎ প্রথম যে প্যারাটা আছে, জাহান্নাম কি, জাহান্নামের বর্ণনা দাও।
প্রথমে এই প্যারাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একবার রিডিং পড়ি। জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান। এখানে দোজখ বা নরকও বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেখানে পাপীরা আগুনে দগ্ধ হবে। বড় বড় সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ মানুষকে দংশন করবে। জাহান্নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ। কত গুণ? 70 গুণ উত্তপ্ত। জাহান্নামীদের খাদ্য হবে জাকুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, যা তারা খেতে পারবে না, বরং গলায় আটকে যাবে। তাদের পানীয় হবে দোজখীদের উত্তপ্ত রক্ত ও পুজ, যেখানে মানুষের কোনো মৃত্যু হবে না, বরং শাস্তি পেতে থাকবে এবং চিরকাল ধরে কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, এর দ্বারা তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া বিগলিত হবে, আর তাদের জন্য থাকবে লোহার মুগুর। মুগুর হচ্ছে যেটা দিয়ে আঘাত করে আর কি। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। এইটা অর্থাৎ জাহান্নামের বর্ণনা দেয়। আর জাহান্নামের নাম হচ্ছে 8টি: জাহান্নামা, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুত্তামাহ, লাজা। জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় আছে 3 লাইন। আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, তারাই জাহান্নামের অধিবাসী। তাছাড়া যেসব লোক দুনিয়ায় অন্যায় পাপ কাজ করবে তারাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। অশ্লীল এবং অনৈতিক কাজ করলেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা এইসব কাজ থেকে বিরত থাকবো, আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা পথে জীবনযাপন। তাহলে তোমরা এই জাহান্নাম পুরাটা আমাকে পড়ে লিখে দেন পাঠাবা। সমাজে আমরা পড়তেছিলাম 6ষ্ঠ অধ্যায়, ভালো একটা অধ্যায়। 2-3টা প্রশ্ন লাস্টে বলে দিলে ওইখান থেকে আসে প্রশ্নগুলা। তোমরা চলে যাবে পার্ট 2তে বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান আছে। এখান থেকে আমরা কয়েকটা অবদান আর কি পড়বো। একটা প্রথম ক নাম্বারটা কৃষি ও বনজ, একদম টুটস্থ থাকবে। আর এগুলো টুটস্থ রাখা কিন্তু একটু টাফ, কারণ যেহেতু এখানে সংখ্যা আছে। শিল্প খাত, কৃষি ও বনজ শিল্প খাত, কৃষি বনজ শিল্প খাত। আর মৎস্য খাত, পরপর 3টা পড়বা, কৃষি ও বনজ, মৎস্য খাত এবং শিল্প খাত। এই 3টা পড়ে একদম টুটস্থ করে আমাকে এটা পাঠাবা। বিজ্ঞানে আমরা ছিলাম হচ্ছে নবম অধ্যায়। ওমের সূত্রটা আমরা পড়ছিলাম। এরপরে আছে হচ্ছে সাধারণত তড়িৎ যন্ত্র ও উপকরণ 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী কাকে বলে এটা মুখস্থ করতে হবে, আন্ডারলাইন করো। কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ এমনভাবে সংযুক্ত থাকে যেন একটির প্রথমটির এক প্রান্ত অপরটির এক প্রান্ত অন্য প্রান্তের প্রথমটির এক প্রান্ত, দ্বিতীয়টির এক প্রান্ত, তৃতীয়টির অপর প্রান্তে, অর্থাৎ প্রত্যেকটা একটা প্রান্ত আর একটা প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে ওটাকে কি বলা হয়? শ্রেণী সংযোগ বলে। যেমন ধরো তোমাদের বাসায় যে সার্কিটটা আছে ওটা সাধারণত সমান্তরাল থাকে, যদি ওটা শ্রেণীতে হতো। ধরো আমি একটা ভাল্ব দিলাম, এখানে একটা ভাল্ব দিলাম, এখানে একটা ফ্যান দিলাম, এখানে একটা টিভি দিলাম। এখন আমি একটা তার দিয়ে এরকম যদি যুক্ত করে দিই, এরকম যুক্ত করে দিলাম, তাহলে এখানে যেটা ছিল লাইট, এই লাইটের এই প্রান্ত যায় এই ফ্যানের এক প্রান্ত যুক্ত হয়েছে, ফ্যানের আর একটা প্রান্ত যে টিভির আর একটা প্রান্তের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই যে সংযোগটা, এই সংযোগটাকে বলা হবে হচ্ছে শ্রেণী সংযোগ। এখন টিভি যদি আমি এভাবে না দিই, ফ্যান এভাবে না দিই, আমি এটা করতাম, যেখান থেকে নিয়ে যাই এখানে একটা লাইট দিলাম, এইখানে একটা ফ্যান দিলাম, এইখানে একটা টিভি দিলাম,
তাহলে দেখো এই ফ্যান, লাইট, টিভি এদের একটা প্রান্ত এই বিন্দুতে এবং অপর প্রান্ত আরেক বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই ধরনের সংযোগকে বলা হয়েছে সমান্তরাল সংযোগ। কোন বর্তনী যদি রোধ তড়িৎ এক প্রান্ত তৃতীয়টির এক প্রান্ত এবং এরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে তবে সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণী সংযোগ বলা হয়। চিত্রে রোধরে প্রকাশ করা হচ্ছে আর দিয়ে। চিত্রে রোধ R1 এবং R2 অ্যামিটারে এবং চাবি কে অনুক্রম সংযুক্ত করা হয়। তারপরের লাইনটা বাদ যাবে, পরের লাইনটা একটা লাইন বাদ যাবে। পরে হচ্ছে অ্যামিটারের প্রান্ত দ্বয় প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নের প্রান্ত অবশ্যই কোষের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। এই সংযোগের ক্ষেত্রে সর্বদা বর্তনীর সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু বিভিন্ন অংশের বিভব পার্থক্য ভিন্ন হয়। সমান্তরাল সংযোগ বর্তনী কোনো বর্তনীর দুই বা ততোধিক রোধ তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে সবকটি প্রান্তই, দেখো এখানে আঁকছি, সবকটি প্রান্ত এই বিন্দুতে, একটা প্রান্ত এই বিন্দুতে আছে আর একটা প্রান্ত এই বিন্দুতে আছে, সংযুক্ত থাকে কোন রোধ এক প্রান্তে একটি সাধারণ বিন্দু এবং অপর প্রান্তে একটি সাধারণ বিন্দু সংযুক্ত থাকে তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলা হয়। সমান্তরাল সংযোগ প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহে চলে, কিন্তু প্রত্যেকটি দুইটি ভিন্ন বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। চিত্রে রোধ R1 ও R2 ভোল্টমিটার V পরস্পরের সাথে সংযুক্ত করা হয়। তারপরের লাইনটা বাদ যাবে। ভোল্টমিটারে প্লাস প্রান্ত দ্বয় অবশ্যই কোষের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে, অন্যথায় যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। এই দুইটা প্রশ্ন। শ্রেণী সংযোগ কাকে বলে, চিত্র সহ আঁকবা। সমান্তরাল সংযোগ কাকে বলে, চিত্র সহ পড়বা। তোমাদের ক্লাস তাহলে পরশু দিন আবার তোমাদের ক্লাসটা হবে। আচ্ছা, বাই।